তো আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এর আগে হচ্ছে হাইপার টেনশন নিয়ে সবকিছু জেনেছি। হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ে সব একটা ভিডিও আছে, সেটা সবাই দেখবে এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও, যারা যারা জানে না। ঠিক আছে। তো আজকে একটু আলোচনা করবো কি না হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস মানে কি, ধরো একটা পেশেন্ট, ধরো একটা পেশেন্ট এসছে 65 ইয়ার্স, একটা 65 বছরের মহিলা। আগে প্রেশারের মেডিসিন খেত কিনা আমরা জানি না। সে এটা হঠাৎ করে এমার্জেন্সিতে এসছে, এসে তার বিপি চেক করে দেখছি যে তার বিপি হয়েছে 122/120, 120, সরি 222 বাই, একটা মহিলা এসছে কত বছরের, 65 ইয়ার্স, 65 ইয়ার্স ওল্ড, একটা ফিমেল এসছে, ওম্যান। ঠিক আছে। আমরা বিপি চেক করে দেখছি তার বিপি হচ্ছে 220, সিস্টোলিক বিপি 220, আর ডায়াস্টোলিক বিপি হচ্ছে 160। ঠিক আছে। এই পেশেন্টটা কি করে ম্যানেজ করব? ঠিক আছে, এই পেশেন্টটা কিভাবে ম্যানেজ করব, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে এম। এই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তো যখন কোনো পেশেন্টের বিপি, যদি 180 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 120 বেশি, অথবা যে কোনো একটা বেশি হতে পারে, হয় সিস্টোলিকটা 180 বেশি, অথবা ডায়াস্টোলিকটা 120 বেশি, তাহলে অ্যান্ড অথবা অর, এটা হচ্ছে অ্যান্ড অথবা অর, সিস্টোলিক ডায়াস্টোলিক, অ্যান্ড অথবা অর, এটা হচ্ছে MM/Hg। তাহলে হাইপারটেনসিভ ক্রাইসিস কি না, হাইপারটেনসিভ ক্রাইসিস হচ্ছে যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র বেশি হবে, এবং অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-র বেশি হবে, তখন তাকে আমরা কি বলবো, হাইপারটেনসিভ ক্রাইসিস। তাহলে এটা একটা এমার্জেন্সি কন্ডিশন, ক্রাইসিস হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। তাহলে এই যে পেশেন্টটা এসছে, এই পেশেন্টটা কি করে ম্যানেজ করতে হবে? প্রথমত এই পেশেন্টটাকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। কি ক্যাটাগরিতে ভাগ করব? না, এই পেশেন্টটা কি হাইপারটেনসিভ এমার্জেন্সি হচ্ছে না হাইপারটেনসিভ আর্জেন্সি হচ্ছে। এবার হাইপারটেনসিভ এমার্জেন্সি এবং হাইপারটেনসিভ আর্জেন্সি কি করে বুঝবো? না, হাইপারটেনসিভ এমার্জেন্সি আর আর্জেন্সি বুঝতে গেলে আমাদের কিন্তু এন্ড অর্গান ড্যামেজ কথাটা বুঝতে হবে। এন্ড অর্গান ড্যামেজ, এই যে এন্ড অর্গান ড্যামেজ আছে কি না, এগুলো আমাদের জানতে হবে। তাহলে হাইপারটেনসিভ আর্জেন্সি মানে শুধুমাত্র ব্লাড প্রেশার 180 বা 120-র বেশি হচ্ছে, সিস্টোলিক ব্লাড প্রেশার 180 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 120-র বেশি হচ্ছে, কিন্তু কোন রকম এন্ড অর্গান ড্যামেজ থাকছে না। ঠিক আছে। আর যদি এন্ড অর্গান ড্যামেজ থাকে, তখন তাকে আমরা বলবো হাইপারটেনসিভ এমার্জেন্সি। এবার হাইপারটেনসিভ এমার্জেন্সি পেশেন্টগুলোকে আমরা নর্মালি আইসিইউতে রেখে বা ইনডোরে রেখে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু হাইপারটেনসিভ আর্জেন্সি পেশেন্টগুলোকে আমরা মোটামুটি ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করলেও চলে। কিন্তু তার আগে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যেটা এমার্জেন্সি নাকি আর্জেন্সি। তাহলে এই যে পেশেন্টটা এসছে, একটা 65 ইয়ার্স ওল্ড ওমেন, তার বয়স হচ্ছে 220, তার ব্লাড প্রেশার সিস্টোলিক হচ্ছে 220 এবং ডায়াস্টোলিক হচ্ছে 160, হ্যাঁ 220/160। হ্যাঁ, এই পেশেন্টটা কোন ক্যাটাগরিতে ভাগ হবে সেটা জানতে গেলে আমাদেরকে আগে ভাগ দেখতে হবে যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাহলে হিস্ট্রি নিতে হবে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা দেখব যে পেশেন্টটার হাইপারটেনসি এমার্জেন্সি হয়েছে না ক্রাইসিস হয়েছে। যদি এমার্জেন্সি হয় তাহলে আমরা আইসিইউতে রাখবো এবং আইসিইউতে রেখে ইন্ট্রাভেনাস ড্রাগস দিতে হবে। যদি আর্জেন্সি হয় তাহলে হচ্ছে আমরা ওপিডি বেসিসে ম্যানেজ করব। তাহলে আমরা কি কি হিস্ট্রি এবং কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করব, তার সেগুলো জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে কি কি এন্ড অর্গান আছে, সেগুলো ড্যামেজ হলে কি কি হয়। তাহলে প্রথমে যদি আমরা এন্ড অর্গান ভাবি, তাহলে আমাদের প্রথমে হচ্ছে এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে আমাদের হচ্ছে হার্ট। হার্টে আমাদের কি হবে না, অ্যাকিউট করোনারি সিনড্রোম হবে, মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে। অ্যাকিউট করোনারি সিনড্রোম হবে এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে, হয়ে কি হবে, পরে হচ্ছে হার্ট ফেলিয়ার হতে পারে। তাহলে হার্ট ফেল, দেখো এই যে ফটো দেখো, এই জায়গাটা একটু আমরা বলেছিলাম আগে প্রেশারের ভিডিওটা, হাইপার টেনশনের ভিডিওটা যারা দেখবে তাদেরকে বলেছিলাম যে হাইপার টেনশনের পেশেন্টের কি হচ্ছে না, এটা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস হয়। তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেসের জন্য এই জায়গাটা দেখো ব্লক হয়ে গেছে। এই জায়গাটা ব্লক হলে আমাদের এই জায়গাটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না।
তাহলে এই জায়গায় ব্লাড ক্লট কিছু দেখাচ্ছে, এখানে এই ব্লাড সেলের পাচ্ছে না, মানে এই জায়গাটা কি ইসচেমিক চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসচেমিয়া। এইবার জিনিসটা কি হচ্ছে না, যখন দেখতে পাচ্ছি পেশেন্ট কি নিয়ে আসছে, যদি পেশেন্টের একটা প্রিকর্ডিয়াল চেস্ট পেন হবে, যে চেস্ট পেনটা কি হচ্ছে না আমাদের হচ্ছে রেট্রোস্ট্যান্ডাল বা প্রিকর্ডিয়াল চেস্ট পেন হচ্ছে, সেই পেনটা কি হবে না আমাদের পেনটা হচ্ছে লেফট সাইডে, পেনটা হচ্ছে লেফট সাইডে ছড়িয়ে যাচ্ছে, লেফট সাইডের দিকে ছড়িয়ে যাচ্ছে। আর কি হচ্ছে না পেশেন্টের সোয়েটিং হবে, এক্সেসিভ ঘাম হবে, এবং যে পেনটা হবে খুব ডাল একিং পেন, একটা খুব আনকমফোর্টেবল একটা পেন। ঠিক আছে, এই যদি পেনটা থাকে তাহলে পেনটা কোথায় ছড়াবে, একটা হচ্ছে এই যে শোল্ডার, বাম দিকের যে কাঁধ, কাঁধ এবং হচ্ছে কি আমাদের একজিলা আছে সেগুলো ছড়িয়ে যাবে বাম হাত, এবং হচ্ছে গিয়ে কি হচ্ছে না এটা সোয়েটিং হচ্ছে, তাহলে এই যে হিস্ট্রি যদি আমরা নিই, তাহলে আমরা ভাবতে পারি যে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসচেমিয়া হচ্ছে, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে। অনেক সময় পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। যদি পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে যাবে তাহলে আমরা কি পাবো, পেশেন্টের শ্বাসকষ্ট হবে। তাহলে কি হবে না পেশেন্টের শর্টনেস অফ ব্রিথ হবে, শর্টনেস অফ ব্রিথ হবে, শ্বাসকষ্ট তাহলে ডিসনিয়া হবে, ঠিক আছে, হার্ট ফেলিওর হতে পারে। এইবার এই পেশেন্টটা হার্ট ফেলিওর হওয়ার পরে পেশেন্টটা কিন্তু অনেক সময় অ্যাকিউট পালমোনারি ইডিমা হবে, মানে পালমোনারিতে ওখানে জল জমবে, তখন কিন্তু আরো কিন্তু শ্বাসকষ্টটা আরো বাড়বে। সাথে সাথে কি হবে, সাথে সাথে হচ্ছে কি শ্বাসকষ্টটা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে পেশেন্টের একটা যে স্পুটাম হচ্ছে, সেই স্পুটামটা হচ্ছে কি হচ্ছে না পিঙ্ক, পিঙ্ক প্রদীপ, মানে সেই আমরা যেরকম ব্রাশ মানে সেভিং করলে যেরকম যে সেভিং এর মতো যে যেটা ক্রিমটা হয়, সেই ক্রিমের মতো কি হচ্ছে সেই স্পুটামটা ওরকম হবে। আর ঠিক আছে, এই যে কাপ, ঠিক আছে, বা এটা স্প্রিং ফ্রোদি স্পুটাম হবে। এটা হচ্ছে কি হচ্ছে না আমাদের যখন অ্যাকিউট পালমোনারি ইডিমা হচ্ছে, অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট পালমোনারি ইডিমা। এখানে তাহলে কি কি হচ্ছে হার্ট, এটা হচ্ছে এটা কোথায় হলো, লাঙে হলো। তাই অ্যাকিউট পালমোনারি ইডিমাতে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, এবং যে কফটা হবে সেই কাশিটা হচ্ছে কি হবে না, যে ফোম যেরকম সেভিং ফোম যেরকম হয় ওরকম ওরকম স্পুটাম হবে, সেটা হচ্ছে পিঙ্ক কালারের মতো হবে। আর কি হতে পারে, আর হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, এবং হচ্ছে আমাদের কি হবে হার্ট ফেলিওর হবে। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, অ্যাকিউট করোনারি সিনড্রোম আর অ্যাকিউট হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওর, এটা এই দুটো হলো, এটা এখানে এটা হলো। তাহলে এইগুলো কি হলো, তাহলে তোমাকে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে। এরপরে যদি আমরা ভাবি যে কিডনিতে কি হবে, কিডনিতে পেশেন্টের কি হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে কিডনিতে প্রথমে পেশেন্টের হচ্ছে একটা হিমাচুরিয়া হবে। তার কারণ আমি বলছি যে এই যে হাইপার টেনশন, হাইপার টেনশন মানে প্রচন্ড হারে বিপি বাড়ার জন্য আমাদের কি হচ্ছে একটা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয়। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি প্যাথি মানে হচ্ছে যে আমার ছোট ছোট যে ভেসেলস গুলো আছে সেই ভেসেলস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে সোজা কথা ড্যামেজ হচ্ছে। তাহলে আমাদের যে মেন যে গোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে যেখানে কিডনির মধ্যে যে গোমেরুলার ফিল্ট্রেশনের জায়গাটা আছে, সেই গোমেরুলার ফিল্ট্রেশন, এখানে যে আমাদের দেখবে গোমেরুলার ফিল্ট্রেশনের এগুলো আছে, সেখানে ছোট ছোট ভেসেলস আছে, সেই ভেসেলস এর ইয়েগুলো কি হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস গুলো আমাদের কি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, গিয়ে কি একটা গ্যাপ হয়ে যাচ্ছে, হয়ে কি হচ্ছে না আমাদের প্রোটিন বেরিয়ে যাচ্ছে, এবং আমাদের হচ্ছে কি ব্লাডও বেরোবে। তাহলে এই পেশেন্টের যদি প্রোটিন বা ব্লাড বেরোয়, আর কি হবে এই পেশেন্টের জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে। তাহলে পেশেন্টের কি হবে না একটা হচ্ছে হিমাচুরিয়া হবে, তাহলে ব্লাড বেরোলে হিমাচুরিয়া হবে, প্রোটিন বেরোলে প্রোটিনুরিয়া হবে, হিমাচুরিয়া হবে, প্রোটিনুরিয়া হবে, পেশেন্টের পা হাত পায়ে জল জমে যাবে যেটাকে ইডিমা বলা হচ্ছে। আর হচ্ছে কি হচ্ছে না পেশেন্টের অলিগুড়িয়া হবে, ইউরিন বন্ধ হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে, আর পেশেন্টের একটা লো ব্যাক পেন হবে। এই পেশেন্টের ডায়াগনোস করতে গেলে আমরা পরে কি করতে প্রত্যেকটা আলাদা করে ডায়াগনোস করছি। তাহলে কি হলো, একটা হচ্ছে আমাদের লাঙে কি হচ্ছে আমরা বুঝতে পারছি এন্ড অর্গান লাং, একটা হচ্ছে হার্টে কি হলো বুঝতে পারছি, আর একটা হচ্ছে আমাদের কিডনিতে কি হচ্ছে না কিডনিতে হচ্ছে একটা অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে, একটা অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে। এবার দেখতে পাচ্ছি যে আমাদের যে চোখে, চোখে কিন্তু আমাদের পেশেন্ট নর্মালি কি হলো না চোখে হচ্ছে আমরা ব্লাড ভিশন হবে, মানে ঠিকঠাক ভিজুয়াল লস হচ্ছে, মানে চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছে না। যদি আমরা এই চোখে দেখতে পাচ্ছি না, এবার পেশেন্টটা কেন না আমাদের যে রেটিনা আছে, রেটিনা ছোট ছোট ভেসেলস আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে। এখানে ছোট ছোট যে ভেসেলস গুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে, গিয়ে রক্ত রক্ত বেরিয়ে যাবে, গিয়ে ওখানে কি হচ্ছে কোনো ইডিমা হয়ে যাবে। সেটাকে আমরা পরে কিভাবে ইনভেস্টিগেশন করতে হবে আমরা বলছি। এইবার যদি কোনো ব্রেনে কিছু কি কি হতে পারে, ব্রেনে অনেক কিছু জিনিস হতে পারে। তাহলে ব্রেনের হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রথমত আমাদের একটা ইসচেমিক স্ট্রোক হতে পারে, ধরো আমাদের একটা জায়গায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তাহলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ধরো একটা এখানে কি হচ্ছে না এখানে একটা ব্লাড ভেসেল, সেখানে গিয়ে ব্লাড সাপ্লাইটা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কি হবে
না এই জায়গাটা হচ্ছে ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তাহলে এটা ইসেমিক স্ট্রোক হতে পারে। আর একটা হতে পারে এই জায়গাটা যে ব্লাড ভেসেলস আছে, ছোট ছোট ভেসেলস গুলো মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয় বলছি, সেটা রাপচার হয়ে গেছে, গিয়ে এখানে কি হচ্ছে, ব্লাড লিক করছে, এখানে ব্লাড বেরিয়ে আসছে। তাহলে এখানে ব্রেনের মধ্যে কি হচ্ছে না, ব্রেনের মধ্যে হচ্ছে ব্লাড জমে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইসেমিক সিভিয়ার, ইসেমিক সিভিয়ার মানে সেরিব্রোভাস্কুলার বা ইসেমিক স্ট্রোক, ঠিক আছে। আর এটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক, এটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক, এটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। তাহলে ব্রেনে এটা হতে পারে। আর কি হতে পারে না, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হতে পারে। সেখান থেকে কি হবে না, আমাদের এখানে কি হবে, খিঁচুনি হবে পেশেন্টের, সিজার হবে, সিভিয়ার হেডেক হবে, যেহেতু এইসব ব্লাড জমছে বা এগুলো হচ্ছে, সিভিয়ার হেডেক হবে, নজিয়া হবে। আর রিফ্লেক্স গুলো, যদি স্ট্রোকের যে ফিচার্স গুলো হবে, রিফ্লেক্স গুলো সব আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের এটা হলো। এইবার যদি কোনো একটা প্রেগনেন্ট মা আসে, তার যদি হাইপার টেনশন বাড়ে, মানে হাইপার টেনশন হচ্ছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশন। এবার সেটা সেখানে কি হয় না, পেশেন্টের কি হচ্ছে, নর্মালি আমাদের দেখা যাচ্ছে পেশেন্টের একটা এপিগ্যাস্ট্রিক পেন হবে, চোখে কম দেখবে এবং পেটে প্রচন্ড ব্যথা হবে। এপিগ্যাস্ট্রিক পারসিস্টেন্ট হেডেক হবে, ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, এবং এবার হচ্ছে গিয়ে, তাহলে হেডেক যদি কোনো প্রেগনেন্ট মার প্রেশার বেশি এবং তার সাথে সাথে হেডেক হয়, এপিগ্যাস্ট্রিক পেন হয় এবং হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, তো চোখে কম দেখছে, তাহলে আমরা কিন্তু সেই পেশেন্টটাকে প্রি এক্লেমসিয়া এবং এক্লেমসিয়া বলি। যদি প্রি এক্লেমসিয়া বা এক্লেমসিয়া বলি, এই পেশেন্টগুলোকে কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, এটা বলে দিচ্ছি পরে কি করতে হবে। তাহলে আমাদের নর্মালি কি কি হলো, তাহলে একটা হচ্ছে লাঙে হলো, একটা হার্টে হলো, একটা কিডনিতে হলো, চোখ হলো, তো তারপর হচ্ছে কি, আমাদের প্রেগনেন্ট মা হলে কি হচ্ছে বললাম, এবং ব্রেনে কি হচ্ছে বললাম। এই যে প্রত্যেকটা টার্গেট অর্গান গুলো আছে, এই টার্গেট অর্গান গুলো কি ড্যামেজ হচ্ছে, তাহলে কি কি সাইন সিমটমস আমরা পাচ্ছি, কি কি সাইন সিমটমস আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু আমরা দেখে তারপর কিন্তু ডিসাইড করব। এইবার এইগুলো হওয়ার পরে আরো একটা জিনিস জানতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রচন্ড প্রেসারের কারণে এই যে আমাদের আর্চ অফ অ্যাওর্টা আছে, এই আর্চ অফ অ্যাওর্টা যখন নিচে দিয়ে নামছে, তখন কিন্তু এখানে কিছুটা রাপচার হয়ে যাচ্ছে। তাহলে আর্চ অফ অ্যাওর্টা যখন নিচ দিয়ে নামে, ধরো আর্চ অফ অ্যাওর্টা কি হচ্ছে, যখন এরকম নিচ দিয়ে নামছে, তো এরকম নামছে, তো এই যে যখন নামছে, এরকম এরকম নামছে, এইসব জায়গায় কিছুটা রাপচার হয়ে যেতে পারে। এই রাপচার হয়ে এইসব জায়গায় কিছু রাপচার হয়ে কি ব্লাড বেরোচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলছি না, অ্যাওর্টিক ডিসেকশন। অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক হচ্ছে ডিসেকশন। তাহলে কি কি পাচ্ছি, আমরা লাঙে পাচ্ছি অ্যাকিউট পালমোনারি ইডিমা, হার্টে কি কি পাচ্ছি, হার্টে হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আর হচ্ছে অ্যাকিউট 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 সরি অ্যাওর্টিক ডিসেকশন পাচ্ছি। কিডনিতে আমরা পাচ্ছি অ্যাকিউট কিডনি ইনজুরি পাচ্ছি, চোখে আমরা কি হচ্ছে, আমরা রেটিনাল হিমারেজ পাচ্ছি, আমরা হচ্ছে রেটিনাল ইডিমা পাচ্ছি, মানে প্যাপিলা ইডিমা পাচ্ছি। আর হচ্ছে কি ব্রেনে, আমাদের ব্রেনে হচ্ছে বিভিন্ন রকম স্ট্রোক গুলো পাচ্ছি, এবং হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি পাচ্ছি। এবং প্রত্যেকটা কি কি মোটামুটি ওভারঅল একটা সাইন সিমটমস কি কি হয়েছে আমরা একটা আইডিয়া করে নিয়েছি। তাহলে যদি হাইপার প্রেশারের সাথে, যদি হচ্ছে হাই বিপির সাথে এইসব অর্গানগুলো ড্যামেজ থাকে, তাহলে আমরা কি বলছি সেটাকে হাইপারটেনসিভ এমার্জেন্সি। এই পেশেন্টগুলোকে কিন্তু আইসিইউতে রেখে নর্মালি আমরা ট্রিটমেন্ট করি। এবার দেখো এই পেশেন্টগুলোকে কি কি ইনভেস্টিগেশন করতে হবে। দেখো প্রথমত আমরা কি হচ্ছে না, আমরা যদি আমরা হার্ট এবং লাং কজের জন্য আমরা একটা এক্সরে করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, এবং ইকো করতে পারি, ইসিজি করতে পারি, এবং বিভিন্ন কার্ডিয়াক যে বায়ো মার্কার্স গুলো আছে সেগুলো আমরা টেস্ট করতে পারি। তো এগুলো আমরা নর্মালি করবো। আমাদের কিডনির জন্য কি কি করবো না, ইউরিয়া ক্রিয়েটিন করতে হবে, জিএফআর ক্যালকুলেট করতে হবে, ইউরিনের মধ্যে ইউরিনে প্রোটিন আছে কিনা দেখতে হবে, ইউরিনে ব্লাড আছে কিনা দেখতে হবে, এগুলো মাইক্রোস্কোপি করতে হবে, এগুলো তো দেখতে হবে। এবার হচ্ছে আমরা কি হচ্ছে না, ব্লাড ভিশন মানে যেটা কি, মানে রেটিনাতে কিছু হচ্ছে কিনা তার জন্য দেখতে হবে, আমাদের ফান্ডোস্কোপি করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের ফান্ডোস্কোপি করতে হবে। এবার হচ্ছে প্রেগনেন্ট মা যদি কিছু হয়, সেটা একই ইউরিনালাইসিস করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড, ঠিক আছে, এগুলো লিভার এনজাইম, এগুলো ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড, এগুলো প্রেগনেন্ট মার জন্য করতে হবে। যেমন ব্রেনের জন্য আমাদের মোস্ট কমন হচ্ছে এমআরআই করতে হবে, অথবা হচ্ছে নর্মাল নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে হবে, এনসিসিটি ব্রেন করতে হবে। এবারে আমরা এইগুলো যদি করি, যে রিপোর্ট গুলো কিরকম ফাইন্ডিং আসতে পারে সেটা আমরা একটু দেখবো। কিরকম ফাইন্ডিং আসবে দেখো, নর্মালি দেখো একটা লাং যদি আমরা পালমোনারি এডিমা ভাবি, আমরা যদি পালমোনারি এডিমা ভাবি, নর্মালি কিন্তু এখানে দেখো এটা এটা একটা ক্লিয়ার, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, নর্মালি কিন্তু এটা দেখো ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার হয়ে আছে, এটা নর্মাল, এটা হচ্ছে কি নর্মাল একটা, একটা নর্মাল কি হচ্ছে একটা চেস্ট এক্সরে।
আস্তে আস্তে দেখো এগুলো হেজি হয়ে যাচ্ছে, মানে আমাদের যে ছোট ছোট এই যে স্পেস গুলো রয়েছে সেখানে কিন্তু জল জমছে। দেখো তাতে কি হচ্ছে না, ভাস্কুলার কনজেশন হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, সেগুলোকে ইন্টারস্টিশিয়াল পেশে চলে যাচ্ছে, গিয়ে আরো হেজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো পুরো লাংটা অ্যালভিওলারে পুরো জল জমেছে, তাহলে আস্তে আস্তে কি শ্বাসকষ্ট, এরপর যত পেশেন্ট এদিকে যাবে আস্তে আস্তে কিন্তু তার শ্বাসকষ্ট মানে শর্টনেস অফ ব্রিথটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে এটা আমরা কি হলো, এটা আমাদের কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের পালমোনারি ইডিমার জন্য যেটা আমরা করছি। এবার যে আমরা বললাম অ্যাওর্টিক ডিসেকশন, তাহলে এটা আমরা কি করেছি, এটা হচ্ছে পালমোনারি ইডিমা। এটা হচ্ছে পালমোনারি ইডিমা। তাহলে এবার হচ্ছে আমরা কি করছি, দেখো একটা জিনিস, আমাদের যে নর্মাল একটা এক্স রে দেখলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা কি হচ্ছে না, আর্চ অফ অ্যাওর্টার জন্য, মানে অ্যাওর্টার জন্য একটা নব মতো থাকে, একটা নব মতো স্ট্রাকচার থাকে এই জায়গাটা। কিন্তু এখানে এটা ছিঁড়ে যাচ্ছে, গিয়ে ব্লিডিং হচ্ছে, হয়ে এখানে কি স্পেস বেড়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে কি হচ্ছে, দেখো স্পেসটা কিরকম হয়ে যাচ্ছে। এই যে আমরা কি হচ্ছে না, ওটা তাহলে কি হচ্ছে, অ্যাওর্টিক ডিসেকশন হচ্ছে, মানে ডিসেকশন মানে কাটা পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এখানে দেখো যে আরো অনেক বেশি হয়ে গিয়ে দুটো লাইন তৈরি হয়ে গেছে, এখানে এখানে ক্যালসিয়াম সাইন বলে, এটা আর জানার কোনো দরকার নেই। তো মোটামুটি দেখো যে নর্মাল চেস্ট এক্সের সাথে এই চেস্ট এক্সের একটু পার্থক্য রয়েছে। তাহলে এটা আমাদের কি বলছি না, এটা হচ্ছে আমরা বলছি যে অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক ডিসেকশন, ডিসেকশন। এটা হচ্ছে ক্যালসিয়াম সাইন, এটা হচ্ছে কি ক্যালসিয়াম সাইন, কারণ এখানে একটা লাইন হয়ে আছে সাদা মতো হোয়াইট কালার হয়ে আছে, ওই জন্য কি বলা হচ্ছে ক্যালসিয়াম সাইন। নর্মালি ওদের মধ্যে 1 সেন্টিমিটার মতো একটা গ্যাপ থাকে, এই দুটো লাইনের মধ্যে একটা গ্যাপ থাকে। তাহলে আমরা কি কি হলো না, প্রথমে পালমারি ইডিমার জন্য আমরা কি করলাম, এই চেস্ট এক্সরে করলাম, আর আমরা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশনের জন্য চেস্ট এক্সরে করে আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি বলেছি, চোখে চোখে কি হচ্ছে না, ফান্ডোস্কপি করতে হবে বলেছি। চোখে ফান্ডোস্কপিতে কি বলেছিলাম, যে আমাদের হিমারেজ থাকবে এবং হচ্ছে ইডিমা থাকবে। ঠিক আছে, এখন এখন দেখে না, এই যে লাল লাল গুলো, এগুলো হচ্ছে হিমারেজ হয়ে আছে, এবং যেগুলো হোয়াইট স্পট এগুলো হচ্ছে ইডিমা। এগুলোকে বলা হচ্ছে যে কটনুল স্পট, হচ্ছে কটনুল স্পট। এটা ফান্ডোস্কপিতে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এইবার আমরা যে ব্রেনে আছি, যেটা যে বললাম যে সিবিএ ছিল, দুটো সিবিএ ছিল, একটা কি যে বললাম যে একটা জায়গায় ব্লাড যাচ্ছে না, এই জায়গাটা ব্লাডটা ব্লকেজ হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা ব্লাড পাচ্ছে না, তার মানে ওখানে ইসেমিয়া হচ্ছে। তাহলে এখানে কিছু ইসেমিক সিবি, ইসেমিক সিবি আমরা যদি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান দেখি, তাহলে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে একটা কালো হয়ে যাবে, কালো হয়ে যাচ্ছে, এটা ব্ল্যাক কালার হচ্ছে, ঠিক আছে, এটা ব্ল্যাক কালার হচ্ছে। তাই নর্মাল টিস্যু এরকম যদি হয় তাহলে এটা ব্ল্যাক কালার হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে না, এটা ইসেমিক সিবি। যদি ওই জায়গাটা রাপচার হয়ে যায়, ধরো এই ভেসেলটা এখানে না, এই ভেসেলসটা এখানে ব্লক না হয়ে গিয়ে এখান থেকে রাপচার হয়ে রক্ত বেরোতে শুরু করে, এখানে রক্ত জমতে শুরু করে, তাহলে কি হতে পারে, তাহলে কিরকম হবে দেখো, তাহলে দেখো যে এরকম রক্ত কিরকম জমছে। একটা জিনিস দেখো, এখানে এতটাই রক্ত জমেছে এবং চারিদিকে কালো হয়েও গেছে, রক্ত জমা হচ্ছে, সাদা অংশতে রক্ত জমছে, ঠিক আছে, এবং চারিদিকে ব্রেন টিস্যু ড্যামেজ হয়ে গিয়ে একটা জল জমছে। যেমন দেখো যে এটা নর্মালি ব্রেনের মিড লাইন, তো নর্মাল ব্রেনের মিড লাইন, মিড লাইনটা কিন্তু শিফট করে গেছে, মানে এখান থেকে একটা প্রেসার ক্রিয়েট করছে, এখানে কিন্তু শিফট হয়ে গেছে। তাহলে প্রেসার ক্রিয়েট করছে, এগুলো শিফট হয়ে গেছে, ঠিক আছে, এটা হলো মিড লাইন শিফট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে হিমারাজিক, এটা এটা কি হচ্ছে, এটা হিমারাজিক সিভিএ, মানে ইন্টারসেরিব্রাল হিমারেজ হয়েছে, অনেক সময় ব্রেনের মধ্যে হিমারেজ হতে পারে, এখানে ভেন্টিকুলার মধ্যে হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা ইসিমিয়া হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের রেটিনার যে হিমারেজ এবং ইডিমা হয়েছে। এইবার একটা জিনিস বুঝতে হবে যে আরেকটা রকম হিমারেজ হয়, সেটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড হিমারেজ। সাব অ্যারাকনয়েড হিমারেজ বোঝায় একটাই জিনিস, যে আমাদের ব্রেনের মধ্যে যদি কোনো স্টার শেপ হয়, মানে স্টার মানে কি তারা, স্টার শেপ, দেখো এটা পুরো স্টার শেপ না, হ্যাঁ স্টার শেপ যদি হয়, এই দেখো পুরো একদম স্টার শেপ, ঠিক আছে, এই যে স্টার শেপ যদি হয় তাহলে সেটাকে আমরা বলা হচ্ছে কি সাব অ্যারাকনয়েড হিমারেজ। তাহলে এটা কি হচ্ছে, সাব অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড হিমারেজ। এটা হচ্ছে ইসিমিক, ইসিমিক স্ট্রোক। এটা হচ্ছে ইন্ট্রা সেরিব্রাল হিমারেজ, ঠিক আছে। তাহলে মোটামুটি হলো, এটা তো রেটিনা হলো, এটা হচ্ছে রেটিনা, এটা আই। রেটিনাল কি আছে, রেটিনাল একটা হচ্ছে ইডিমা এবং প্লাস হিমারেজ। তাহলে প্রত্যেকটা ছবি আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এবার আমাদের তাহলে ডায়াগনোসিস হলো, কি হলো, এবার ট্রিটমেন্ট আসতে হবে। দেখো ট্রিটমেন্ট আসতে গেলে কিছু কিছু ড্রাগ আছে, সেগুলো দেওয়া যাবে না কোন কোন ক্ষেত্রে, এবং কিছু কিছু ড্রাগ আছে যে কোন কোন ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস দিতে হবে।
এবার ট্রিটমেন্ট করতে গেলে দেখো আমাদের সবচেয়ে জিনিস জানতে হবে যে একটা বক্স আছে, আমরা দেখে নাও যে কোন কোন কন্ডিশনে আমরা কি কি ড্রাগ দিতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস আলোচনা করবো যে প্রত্যেকটা ডিজিজের না একটা জিনিস নির্দিষ্ট, আমরা যে ব্লাড প্রেশারটা ধরো একজনের 200, কত বলেছিলাম এখানে, 220 আর 180 মতো না 60 ব্লাড প্রেশার ছিল, তাই তো? যদি এই পেশেন্টটা, ধরো এই পেশেন্টটা যদি কোনো, আমরা কিন্তু মানে দুম করে বিপি হচ্ছে কি 120, 220 থেকে 120 এবং 80-তে নামাবো না। আমরা প্রত্যেকটা পেশেন্টের ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট নিয়মে ইয়ে হয়, মানে না কমাতে হয়। আমরা এখানে র্যাপিডলি কোনো সময় ব্লাড প্রেশার নামাবো না, সেটা আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ট্রিটমেন্ট করার সময় কি কি ওষুধ মানে মেডিসিন কি কি ইউজ করছি আমরা বলছি। আমরা কি করব না, আমরা এরপরে হচ্ছে যে কোন ডিজিজে কত পার্সেন্ট করে ব্লাড প্রেশার ঠিক কত টাইমে কমাতে হবে সেটা আলোচনা করি। তার আগে আমরা ড্রাগ অফ চয়েস গুলো জেনে নেবো। তা প্রথমে হচ্ছে আমাদের কি, আমাদের প্রথম ড্রাগ অফ চয়েস এই বক্সে আছে এবং নিচের বক্সে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু কোন ড্রাগটা কতটা দিতে হবে সেটা কিন্তু ডোজ গুলো আছে, এগুলো ভালো করে পড়ে নেবে। যে ডোজ গুলো কতটা আছে দেখে নাও, যে নিকারডিপিন, ক্লেভিডিপিন, ল্যাবিটোলল, এসমোলল, ফিনলডোপাম, এনাক্রিলাট, ফুরোসেমাইড, হাইড্রোলাজিন, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোফ্রুসাইড, ঠিক আছে, ক্লোনিডিন, ক্যাপ্টোফ্রিল, নিফেডিফিন, এগুলো কত কিছু ডোজ আছে, কিভাবে দিতে হবে সব কিন্তু দেখে নেবে, এবং তাদের কাছে কি কি সাইড এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট, এবং কি কি ইয়ে হতে পারে আমরা প্রত্যেকটা কিন্তু দেখে নেবে। আমি এটা নিয়ে আলোচনা করছি না, আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এই যে ড্রাগ গুলো আছে না, এবার কোন ডিজিজে কোন ড্রাগ দেওয়া যেতে অ্যাভয়েড করা উচিত। তাহলে প্রথমে আমরা কি হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, সরি প্রথমে আমরা কি পড়েছিলাম যে পালমোনারি ইডিমা পড়েছিলাম। তাহলে পালমোনারি ইডিমা আমরা প্রথম হচ্ছে মানে আমাদের হার্ট ফেলিয়ার হয়েছে, তাই তো? পালমোনারি ইডিমা মানে হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট পালমোনারি ইডিমা। অ্যাকিউট পালমোনারি ইডিমা দুটো জিনিস হতে পারে, অ্যাকিউট, ঠিক আছে, অ্যাকিউট পালমোনারি এডিমার সাথে যদি লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন থাকে। লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন কি করে বুঝবো না, আমাদের ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ইসিজি তে যদি বলে দেয় যে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন আছে, তাহলে আমরা কি দেবো, নিকারডিপিন প্লাস নাইট্রোগ্লিসারিন দিতে হবে, প্লাস একটা ডায়ালিটিক্স দিতে হবে। ডায়ালিটিক্স মানে হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের দিতে হয় ফুরোসেমাইড, টর্সেমাইড, এগুলো দেওয়া যেতে পারে। এবার যদি আমাদের দেখা যাচ্ছে অথবা ক্লেভিডিপিন প্লাস নাইট্রোগ্লিসারিন প্লাস লুপ ডায়ালিটিক্স দিতে হবে। এবার যদি আমাদের যদি ডায়াস্টোলিক ডিসফাংশন, যদি সিস্টোলিক ডিসফাংশন না থাকে, যদি আমার ডায়াস্টোলিক ডিসফাংশন থাকে, তাহলে এসমোললের সাথে প্লাস নাইট্রোগ্লিসারিন দেবো, ঠিক আছে, একটা প্লাস লুপ ডায়ালিটিক্স দেবো, অথবা ল্যাভিডোলার সাথে আমরা কি নাইট্রোগ্লিসারিন দেবো আর লুপ ডায়ালিটিক্স দেবো। কিন্তু আমাদের বুঝতে হবে যে যদি সিস্টোলিক ডিসফাংশন থাকে আমরা হাইড্রোলাইজিন, ডাইঅক্সাইড এবং বিটা ব্লকার্স আমরা ইউজ করব না। এটা হচ্ছে কি হলো না অ্যাকিউট পালমোনারি ইডিমা। এবার অ্যাকিউট পালমোনারি ইডিমাতে একটা কিন্তু আমরা দেখেছি যে যেহেতু পেশেন্টের প্রচন্ড ডিসনিয়া হয়, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আমরা কি করি নর্মালি কিন্তু বাইপ্যাপ দিতে পারি। বাইপ্যাপ দেখলে বাইপ্যাপ একটা মেশিন আছে, সেটা কিন্তু এক্সপিরেটরি রেট এবং ইন্সপিরেটরি রেট সেট করে কিন্তু আমরা বাইপ্যাপ দিলে পেশেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু শ্বাসকষ্টটা অনেকটা রিমুভ ইয়ে হয়, কমে যায়। তো এটা কি হলো অ্যাকিউট পালমোনারি এডিমা। অ্যাকিউট পালমোনারি এডিমা কখন, সিস্টোলিক ডিসফাংশন হলে এবং ডায়াস্টোলিক ডিসফাংশন হলে আমরা কি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি বলেছি যে মায়োকার্ডিয়াল, মায়োকার্ডিয়াল অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম ট্রিটমেন্ট সবাই জানো যে আমাদের সেই থ্রম্বোলাইসিস করতে হবে, হ্যাঁ, এর সাথে প্রেশারও মেনটেন করতে হবে। থ্রম্বোলাইসিস করে তার ট্রিটমেন্টটা আলাদা হবে, সেটা আলাদা হবে একটা এনটিটি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কিন্তু থ্রম্বোলাইসিস করার পর আমরা কি করছি, মায়োকার্ডিয়াল ইসকিমি বা ইনফেকশন হলে আমরা কিন্তু নর্মালি যে প্রেশার কমানোর জন্য যে ড্রাগটা চয়েস করছি সেটা কিন্তু নিকারডিপিনের প্লাসে এসমোলল বা নাইট্রোগ্লিসারিনের সাথে ল্যাবিটোরাল, নাইট্রোগ্লিসারিনের সাথে এসমোলল। তবে আমরা কিন্তু অ্যাকিউট করোনারি সিনড্রোমে আমরা বেসিক্যালি কিন্তু প্রেফার করি কাকে না, নাইট্রোগ্লিসারিনকে বেশি প্রেফার করি। নাইট্রোগ্লিসারিনটাকে কেন বেশি প্রেফার করছি না, নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা ভেসো ডাইলেটেড একটা ইয়ে থাকে, তাহলে কি হচ্ছে যে আমাদের যে ভেসেলসটা যে ইয়ে হয়ে গেছে, ব্লকেজ হয়ে গেছে, তার তো মানে ধরো একটা ভেসেলস, এখানে একটা ভেসেল ধরো, এই জায়গাটা একটা ভেসেল যেখানে ব্লাড সাপ্লাই এখানে বন্ধ হয়ে গেছে, তাই তো? এই জায়গাটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না। এখানে যে আমাদের কি আছে যে কোল্যাটারালস যে চারিদিকে ছোট ছোট ভেসেল তার পাশ দিয়ে আছে, সেগুলোকে বজায়, সেগুলোকে কি করতে হবে না, সেগুলোকে হচ্ছে কি আমাদের চালু রাখতে হবে। সেই জন্য করে কি হয় যে নাইট্রোগ্লিসারিন দিলে কিন্তু একটা ভেসো ডাইলেটরি এফেক্ট আছে, মানে ভেসেলটাকে ডাইলেট করে দিচ্ছে, এফেক্ট আছে। তাহলে তাতে কি হবে না, এখানে ব্লাড সাপ্লাই অল্প হলেও যাবে। ওই জন্য করে আমরা কিন্তু নর্মালি কি করছি না, আমরা নাইট্রোগ্লিসারিন দিচ্ছি। এবং একটা প্রেশারটাকে দুম করে কমাবো না, প্রেশারটাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কমাতে হবে। কারণ এই যে প্রেশারটা কমিয়ে দিলে এটা উল্টে আরো আরো ভেসো কনস্ট্রিকশন হয়ে যাবে, গিয়ে আরো ব্লাড ব্লাড পাবে না, জায়গাটা আরো নষ্ট হবে, ঠিক আছে। তাহলে মায়োকার্ডিয়াল ইসচেমিয়া হলো, অ্যাকিউট পালমোনারি ইডিমা হলো, অ্যাকিউট পালমোনারি ইডিমা হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে না আমাদের হচ্ছে পালমোনারি ইডিমা হলো। এবার হচ্ছে আমাদের কি বলছে না,
আমাদের ছিল রেটিনাল হিমারেজ। হ্যাঁ, রেটিনাল হিমারেজ কি ছিল? রেটিনাল হিমারেজ, রেটিনাল হিমারেজ অ্যাকুট। আচ্ছা, রেটিনাল হিমারেজ মানে আমরা সোজা কথা যেটা বলতে পারি যে আমাদের যে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি যেটা হচ্ছে, মানে সোজা কথা ছোট ছোট ভেসেলস গুলো নষ্ট হচ্ছে, সেই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি যেটা হচ্ছে, সেই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথির যে ট্রিটমেন্ট গুলো করতে হয় সেগুলো করতে হবে, মানে ল্যাবিটোরাল এবং নিকারডিপিন আমাদের ড্রাগ অফ চয়েস। এবারে অনেক সময় দেখা যাচ্ছে যে ল্যাবিটোরালটা যাদের অ্যাস্তমা পেশেন্ট তাদেরকে অনেকটা অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে। এবার যদি পেশেন্টের যদি হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হয়, মানে পেশেন্টের হাইপার প্রেশার ওরকম বেড়ে যাওয়ার পরে ব্রেনে এফেক্ট হয়েছে, হয়ে কি হচ্ছে, পেশেন্টের সিজার হচ্ছে বা কনভালশন হচ্ছে, হ্যাঁ, মানে পেশেন্ট হচ্ছে জিসিএস পুয়ার হয়ে গেছে, তখন কি হচ্ছে না আমরা, তখনই কিন্তু আমাদের হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হবে এবং পোস্টেরিয়র রিভার্সিবল এনসেফালোপ্যাথি সিনড্রোম এগুলো বেশি ডিটেল জানা দরকার। কারণ তাহলে কি হচ্ছে, সেখানে ল্যাবিটোলাল নিকারডিপিন দেবো, কিন্তু এখানে কি দেওয়া হয় না, এটা নাইট্রোপ্রোসাইড, মিথাইল ডোপা, ক্লোনিডিন, নাইট্রোগ্লিসারিন এগুলো কিন্তু আমরা দিই না। ঠিক আছে, তাই ল্যাবিটোরাল এবং নিকারডিপিন আমরা প্রেফার করি। ঠিক আছে। এবার হলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হচ্ছে, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মেন যেটা আমাদের ট্রিটমেন্ট, যদি ক্রিয়েটিন লেভেল দেখতে হবে, যদি খুব ক্রিয়েটিন বেড়ে যায় তাহলে আমাদেরকে ডায়ালিসিস করতে হয়, হিমোডায়ালিসিস করতে হবে। এবং বিপি কমানোর জন্য আমরা কি দেবো, ফেনালডোপাম দিতে পারি, নিকারডিপিন দিতে পারি, ক্লিবিডিপিন। তবে আমাদের এখানে ফেনালডোপামটা হচ্ছে কি আমরা বেশি ইউজ করি, ফেনালডোপামটা। ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রোক। স্ট্রোক ইসেমিক স্ট্রোক হতে পারে, হিমারেজিক স্ট্রোক হতে পারে। এবার স্ট্রোকের তো নির্দিষ্ট একটা নিয়ম মেনে ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু আমরা এখানে বেশি আলোচনার বিষয় হচ্ছে কি না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইসেমিক স্ট্রোক এবং ইসেমিক স্ট্রোক আমরা বিপি কমানোর জন্য কি দেবো। বিপি কমানোর জন্য নিকারডিপিন দিতে পারি, ক্লেবিডিপিন দিতে পারি, ল্যাবিটোল দিতে পারি, এগুলো সবের ক্ষেত্রে সমান। কিন্তু সবসময় তো নাইট্রোপ্রোসাইড এগুলো, মিথাইল ডোপা, ক্লোনিডিন, নাইট্রোগ্লিসারিন এগুলো দেওয়া হয় না। তার কারণ হচ্ছে এরা উল্টে আরো ভ্যাসোস্প্যাজম করে, এবং আরেকটা হচ্ছে এদের একটা সিডেটিভ অ্যাকশন আছে, মানে একটা পেশেন্টকে আরো ড্রাউজি করে দেবে। ঠিক আছে। যদি কোনো হুম, এখানে হচ্ছে হাইপার অ্যাড্রিনার্জিক স্টেট, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ছাড়াও কোনো সময় কোনো কোনো সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্টের অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আছে, যে কিডনির উপরে যে গ্ল্যান্ডটা থাকে, সেখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। তার জন্য প্রচুর ক্যাটেকোলামাইন্স তৈরি হচ্ছে, অ্যাড্রিনাল নরঅ্যাড্রিনাল এগুলো প্রচুর তৈরি হচ্ছে, হয়ে কি হচ্ছে না, বিপি বেড়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদের নিকারডিপিন প্লাস বেনজোডাইজিপাইন, ক্লেমিডিপিন প্লাস বেনজোডাইজিপাইন, হ্যাঁ, ফেন্টোলামিন, ল্যাবিটোরাল এগুলোও দিতে হবে। কিন্তু এখানে প্রপার বিটা ব্লকার দেওয়া হবে না। ল্যাবিটোরাল কিন্তু বিটা ব্লকার হচ্ছে আলফা ব্লকার বেশি কাজ করে, 7 টাইমস বেশি, মানে ল্যাবিটোরাল একটা বিটা ব্লকার হয়েও 7 টাইমস মোর পোটেন্ট টুয়ার্ডস হচ্ছে আমাদের হচ্ছে আলফা ব্লকার, মানে হচ্ছে আলফা ব্লকারটা বেশি কাজ করে। যদি আলফা ব্লকার 7 হয় তো বিটা ব্লকার 1 হবে, মানে যদি আমাদের কাজের মাত্রা হবে। এবার এক্লামসিয়া এবং প্রি এক্লামসিয়ার ট্রিটমেন্ট হচ্ছে কি, আমাদের প্রেশারের জন্য কি দিতে হয়, আমাদের প্রেশারের জন্য হচ্ছে কি আমরা ল্যাবিটোরাল ইউজ করি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ল্যাবিটোরাল ইউজ করা হয়। আর হচ্ছে কি না, এদের যদি পেশেন্টের যদি যাতে পরে খিঁচুনি না হয় তার জন্য আমরা কি করি না, ম্যাক্স সালফেট দিই, যাতে লোডিং ডোজ দিতে হয়, এবং হচ্ছে ম্যাক্স সালফেট দিতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট, এর একটা ডোজের নির্দিষ্ট নিয়ম মেনে দিতে হয়। ঠিক আছে। এবার হচ্ছে এগুলো হলো, এবার প্রত্যেকটা দেখো যে প্রত্যেকটা ডোজ কিভাবে কি দিতে হবে এটা আমরা আলোচনা করেছি। ঠিক আছে। এবার আমরা কি হচ্ছে না, এই পেশেন্টটা তাহলে কি হচ্ছে যে কোনটা কি হচ্ছে, কোনটা হচ্ছে কি বিপি আমরা সেটা ইয়ে করতে হবে, কোনটা হচ্ছে কি মানে কতটা হচ্ছে কি মেজার করতে হবে, সেটা আমাদের একটা আলোচনার বিষয় আছে, মানে কতটা বিপি আমরা কমাতে পারবো। তাহলে ওভারঅল আমরা কি হচ্ছে না, ওভারঅল এটা একটা কি কি হচ্ছে, ওভারঅল এটা একটা কি তৈরি হচ্ছে না, ওভারঅল এটা একটা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হচ্ছে, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হচ্ছে, তাই তো। ওভারঅল তাহলে একটা অ্যাকিউট মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হচ্ছে। তাহলে ওভারঅল যদি একটা অ্যাকিউট হাইপারটেনসিভ মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয়, আমরা কিন্তু বিপি দুম করে কমাবো না, আমরা বিপিটা কমাবো যে প্রথম 25% মিনিটস টু মিনিটস টু 1 or 2 hours। ঠিক আছে। তাহলে প্রথম আমরা কি করছি না, বিপিটা 25% মিনিটস টু আওয়ার্স, তারপরে হচ্ছে আমরা কি করব না, পরে হচ্ছে আমরা বিপি আনবো 160 থেকে, আমরা হচ্ছে কি মানে 160 থেকে 100, এটা আমরা সব সিস্টোলিক বিপি বলছি, হ্যাঁ, সব সিস্টোলিক বিপি, অথবা 160 থেকে 160 হচ্ছে সিস্টোলিক বিপি, হ্যাঁ, আর 100 হচ্ছে কি ডায়াস্টোলিক বিপি। এটা কি করব না, পরে 2 থেকে 6 ঘন্টা, 6 আওয়ার্স। ঠিক আছে। তাহলে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি মানে কি, অ্যাকিউট হাইপারটেনসিভ মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। প্রথমে আমরা প্রথম মিনিটস টু আওয়ার আমরা কি করবো না, 25% বিপি, যদি 100 বিপি হয় আমরা 25% কমালে কত হয়, 75%, 75 হবে। তাহলে কি হচ্ছে, 75 এরকম ভাবে বিপি কমাতে পারবো। ঠিক আছে। তাহলে 25% বিপি প্রথম 1 to 2 আওয়ার্স বা মিনিটস টু আওয়ার্স। হ্যাঁ, তাহলে মোটামুটি প্রথম 1 ঘন্টায় আমরা 25% কমাবো, তারপরে 2 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা
বিপিটা কোথায় রাখার চেষ্টা করবো, যে 160 থেকে 160 থেকে 100 এটা রাখার চেষ্টা করবো। এটা কি, এগুলো সব, এগুলো হচ্ছে সিস্টোলিক বিপি, এটা ডায়াস্টোলিক বিপি। ঠিক আছে। এবার হচ্ছে নর্মালি আমরা কি করি না, এখানে নিকারডিপিন হচ্ছে আমাদের বিয়ে। হ্যাঁ, এটা তো মনে রাখতে হবে। এবার আমরা কোনো পেশেন্টের কি হচ্ছে না, আমরা হচ্ছে একটা পেশেন্ট হচ্ছে কি অ্যাওর্টিক ডিসেকশন বলেছিলাম, তাই তো? অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক ডিসেকশন। অ্যাওর্টিক ডিসেকশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে। অ্যাওর্টিক ডিসেকশনে কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি না, অ্যাওর্টিক ডিসেকশনের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, বিপিটাকে কিন্তু 30 মিনিটের মধ্যে বিপিটা কিন্তু কমাতে হবে। 30 মিনিটের মধ্যে বিপিটা কি করতে হবে আমাদের, 120-তে আনতে হবে। বিলো, লেস দেন 120-তে আনতে হবে। less than 120 mm of জি। এবং হার্ট রেট আমাদের কিন্তু 60-এর নিচে আনতে হবে। 60, এটা কিন্তু বিপিএম, বিটস পার মিনিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাওর্টিক ডিসিশন মানে অ্যাওর্টাটা আমাদের কি বলেছিলাম, অ্যাওর্টাটা হচ্ছে, এখানে অ্যাওর্টাটা রাপচার হয়ে যাচ্ছে না, এখানে সেই ছিঁড়ে যাচ্ছে দেখো, গিয়ে রক্ত, ব্লাড বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি হচ্ছিল, এখানে বলেছিলাম যে অ্যাওর্টাটা এখানে রাপচার হয়ে যাচ্ছে, গিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু এটাকে কি করতে হবে, বিপিটাকে খুব তাড়াতাড়ি কমাতে হবে। মানে প্রচন্ড হারে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু খুব মেডিকেল ইমার্জেন্সি একটা, পেশেন্ট দুম করে মারা যেতে পারে। এতটাই সিরিয়াস হয়, পেশেন্টটা কিন্তু দুম করে মারা যেতে পারে। তাহলে একটা হচ্ছে হাইপারটেনসিভ মাইক্রোএনজিওপ্যাথি এবং হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, এটা হচ্ছে এরকম নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে, মাইক্রো এনজিওপ্যাথি তো ম্যাক্সিমাম মাইক্রো এনজিওপ্যাথি, যেগুলো আমি স্পেসিফিক গুলো বলছি সেগুলো আলাদা আলাদা করে বলে দেবো। অ্যাওর্টিক ডিসেকশন একটা স্পেসিফিক। ঠিক আছে, প্রত্যেকটা পেশেন্টে কিন্তু এটাই ভেবে চলতে হবে, কিন্তু আমি যেগুলো স্পেসিফিক, সেটা হচ্ছে স্পেসিফিক গুলো আলোচনা করছি। ঠিক আছে, তো স্পেসিফিক গুলো আলোচনা করছি। হুম। তাহলে এরপর হচ্ছে কি হচ্ছে না, এরপর হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন হয়ে গেল। অ্যাওর্টিক ডিসেকশন আমরা কি ড্রাগ অফ চয়েস বলেছিলাম, আর কিভাবে দিতে হবে সেটাও আমরা আলোচনা করেছি। স্মল দিতে হয়, নিকারডিপিন দিতে হয়, ঠিক আছে, দিতে হবে। এবার হচ্ছে আমরা কি হচ্ছে না, যে অ্যাকিউট করোনারি সিনড্রোমে কি হয়েছে, রেনালে হলে, প্রিয়াক্লাইমসিয়া হলে কি হবে, সেগুলো আমরা সব বলে দিয়েছি। এবং সেগুলো কিন্তু সবকিছু বিপি কিন্তু এই নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, কারণ ওগুলো সবকিছু আমাদের মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হচ্ছে। ঠিক আছে। এইবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি না, যদি কোনো স্ট্রোক হয়, স্ট্রোক হচ্ছে কি নিউরোলজিক্যাল একটা কন্ডিশন, স্ট্রোক হচ্ছে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন। তাহলে এখানে বিভিন্ন রকমের স্ট্রোক হবে। সোজা কথা, নিউরোলজিক্যাল যে গন্ডগোলগুলো হচ্ছে, নিউরোলজিক্যাল প্রবলেম, তাহলে আমাদের কি কি হতে পারে, একটা হচ্ছে ইসেমিক স্ট্রোক বলেছি, একটা হচ্ছে ইসেমিক স্ট্রোক। তাহলে ইসেমিক স্ট্রোকে আমরা কি হয় না, ইসেমিক স্ট্রোকে আমরা কি করতে হবে, যে আমরা ধরো একটা জায়গায় ব্লাড এরকম ব্লকেজ হয়ে গেছে, তো তাহলে আমরা এই যে ব্লকেজটাকে কি করতে হবে, এই ব্লকেজ হয়ে গেছে, তা হঠাৎ করে যদি যে এখান থেকে এদিক দিয়ে প্রেশার দিচ্ছে বলে, এই দিক দিয়ে প্রেশারটা দিচ্ছে বলে কিন্তু এদিকে যে আমাদের কোলাটারালস গুলো আছে, সেখানে ব্লাড সাপ্লাইটা একটু হলেও এই জায়গাটা পাচ্ছে। যদি আমরা বিপিটা তুরন্ত যদি খুব তাড়াতাড়ি কমিয়ে দিই, তাহলে কিন্তু এই যে পারফিউশন, মানে আমাদের যে যে এখান থেকে যে ইয়েগুলো যাচ্ছে, যে কোলাটারালস দিয়ে যে হচ্ছে আমাদের যে ব্লাড গুলো যাওয়ার চেষ্টা করছে, সেগুলো কিন্তু আর যেতে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট পারফিউশন প্রেশার কিন্তু সেট করে রাখতে হয়। ওই জন্য করে আমরা নর্মালি কি ভাবি, স্ট্রোকে, ইসচেমিক স্ট্রোকের জন্য আমরা একটা বিপি সেট করে রাখছি কত, ইসচেমিক স্ট্রোকের জন্য আমরা বিপি সেট করে রাখবো 140 থেকে 150, এর নিচে নামাবো না খুব তাড়াতাড়ি। 140 থেকে 100, এটা ইসচেমিক স্ট্রোকের জন্য। এটা হচ্ছে কি স্ট্রোক, এটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক। তাহলে এক এটা হলো। ঠিক আছে, এটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক। যদি হিমোরেজিক স্ট্রোক হয়, রক্ত জমে যাচ্ছে, দুই হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। হিমোরেজিক স্ট্রোক যদি হয়, যদি হিমোরেজিক স্ট্রোক হয়, যদি হিমোরেজিক স্ট্রোক হয়, আমরা কি হচ্ছে, আমরা বিপিটা কিন্তু তাড়াতাড়ি কমাতে হবে। বিপিটা তাড়াতাড়ি কেন কমাতে হবে না, হিমোরেজিক স্ট্রোক কি হচ্ছে, রক্ত তো বেরিয়ে যাচ্ছে। হিমোরেজিক স্ট্রোকে কি হচ্ছে না, এখান থেকে রক্তটা কি হচ্ছে, এখান থেকে রাপচার হয়ে গেছে। তাহলে এই জায়গাটা রাপচার হয়ে রক্ত বেরোচ্ছে, এই জায়গাটা রক্ত বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যত বেশি প্রেশার ক্রিয়েট হবে, তত বেশি রক্ত এখান থেকে বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে কুইকলি হচ্ছে কি বিপিটা কমাবো। এটা হচ্ছে বিপিটা কি হচ্ছে না, কুইকলি কমাবো, কুইকলি। ঠিক আছে, এবার কতটা কুইকলি কোথায় আনবো, এবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কুইকলি কমাবো, কিন্তু একদম 120 100 করে দেবো না। তাহলে কি হবে বলতো, উল্টে আবার এই জায়গাটা কনস্ট্রিকশন হয়ে যাবে, গিয়ে এখানে গিয়ে এরকম মানে ভ্যাসোস্প্যাজম হয়ে যাবে। গিয়ে কি হচ্ছে, আরোই তোমার এ যাবে না, মানে ব্লাডটা এদিকে আর যাবেই না, ব্লাডটা এদিকে আর যাবে না।
ঠিক আছে, ওই জন্য করে আমাদের হেমারেজিক স্ট্রোকে কি করতে হবে না, হেমারেজিক স্ট্রোকে হচ্ছে আমরা কি করছি না, প্রথম হচ্ছে আমরা যদি পেশেন্টটা যদি হাইপারটেনসিভ জানা থাকে, যে নন হাইপারটেনসিভ পেশেন্ট হয়, নন এইচ10 পেশেন্ট যদি হয়, তাহলে হচ্ছে আমরা 180, ঠিক আছে, 180 সিস্টোলিক, ঠিক আছে। যদি মানে যদি নিউ পেশেন্ট হয়, নিউ পেশেন্ট হয়, নিউ পেশেন্ট, তাহলে আমরা 110 থেকে 120 সেট করব, ঠিক আছে। তাহলে নন নন পেশেন্ট হলে আমরা 120, 180 পর্যন্ত আমরা নামাবো, বেশি নামাবো না। যদি নিউ পেশেন্ট হয়, তাহলে আমরা হচ্ছে কি করছি না, 110 থেকে 120 সেট করব। এইবার এই পেশেন্টের কিন্তু একটা জিনিস করতে হয়, সেটা কি না, এই যে ভ্যাসো যে স্প্যাজমটা হয়ে আছে, পরবর্তী 3 সপ্তাহের জন্য আমরা একটা মেডিসিন দিই, সেটা হচ্ছে নিমোডিপিন। নিমোডিপিন এটা হচ্ছে নিমোডিপিন দেওয়া হবে ইন্টু 3 উইকস। তার কারণ হচ্ছে ওই যে ভ্যাসোস্পাজমটা কিন্তু যদি কন্টিনিউয়াস থেকে যায়, তাহলে এখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকিউট ইসেমিক স্ট্রোক হলো, অ্যাকিউট ইসেমিক স্ট্রোক হলো, আর কি হলো, ও সরি, এইটা হচ্ছে এইটা 140 হবে, 140 থেকে 150 হবে। এটা হচ্ছে 140 থেকে 150, 140 থেকে 150 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নিউ পেশেন্ট, তার জন্য 140 থেকে 150। আর যদি নন পেশেন্ট হয়, তাহলে হচ্ছে আমাদের 180, ঠিক আছে। এটা হেমারাজিক স্ট্রোক হলো। এবং নিমোডিপিন হচ্ছে কি, নিমোডিপিন হচ্ছে তোমার হচ্ছে কি দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবারে হেমারাজিক স্ট্রোকের সাথে আমাদের কি সাব অ্যারাকোনয়েড হিমারেজ আছে, তাই তো। সাব অ্যারাকোনয়েড হিমারেজ, সাব অ্যারাকোনয়েড হিমারেজ হচ্ছে কিন্তু সেই একই জিনিস, সেই ব্লিডিং হচ্ছে। তাহলে এখানেও কি হবে, এখানে কুইকলি কমাতে হবে, কুইকলি কমাতে হবে, এখানে হচ্ছে কুইকলি কমাতে হবে। তাহলে আমাদের প্রথমে কি চাইবো, যে প্রথমে মিনিমাম 20% কমাতে হবে, 20% রিডাকশন করো কার, বিপি, প্রথম 20% করতে হবে। এবং আমরা যদি পেশেন্টটা যদি যদি সেরকম যদি ইয়ে হয়, মানে নর্মোটেনসিভ পেশেন্টের যেরকম স্ট্রোক হয়ে গেছে, তখন কিন্তু আমরা, ধরো নর্মোটেনসিভ পেশেন্ট মানে আগে কোনোদিন বিপি হয়নি, মানে বিপি ছিল না, হাই প্রেশার ছিল না, তাহলে কিন্তু এটাই হচ্ছে কি 110, 120 করতে হবে। এগুলো এগুলো হচ্ছে ডেটাগুলো শুধু মনে রাখতে হবে, ঠিক আছে, এই ডেটাগুলো শুধু মনে রাখতে হবে। নাহলে এগুলো কিন্তু আবার উল্টে সেই ভ্যাসোস্প্যাজম হয়ে যাবে, গিয়ে ইয়ে যাবে না, এটাও সেই নিমোডিপিন দিতে হবে, মোটামুটি মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার যেটা হচ্ছে আমাদের যদি অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রেন ইনজুরি হতে পারে না, ব্রেন ইনজুরি হতে পারে, ব্রেনে কি হচ্ছে না ইনজুরি হবে, তাহলে ট্রমাটিক ব্রেন ইনজুরি, হ্যাঁ ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, ব্রেন ইনজুরি হয়েছে, ট্রমাটিক ব্রেন ইনজুরি মানে সে হয়তো পড়ে টরে গেল, এদিকে প্রেশারও বেড়ে গেছে, অথচ ব্রেন ইনজুরি হয়ে গেছে। এটা দেখতে হবে যে আমাদের একটা কি সেরিব্রাল পালপিশন প্রেশার, সিপিপি, সিপিপি মানে সেরিব্রাল পালপিশন প্রেশার, সেরিব্রাল পারফিউশন প্রেশার, পারফিউশন প্রেশার কত হচ্ছে, 50 থেকে 60-এর মধ্যে রাখতে হবে। সেরিব্রাল পালপিশন প্রেশার কি করে মেজার করবো না, মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস তোমার হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ঠিক আছে। এটা এটা করলে বেরোবে। এটা হচ্ছে আইসিইউ সেটা আছে, যারা আইসিইউতে কাজ করে তারা বুঝতে পারবে এগুলো কি, ঠিক আছে, এগুলো জানতে হবে। এবার এই পেশেন্টের আমরা কি করতে হবে না, এই পেশেন্টটাকে যেহেতু ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, প্রচন্ড পেশেন্টের পেন হয়, ওই জন্য করে আমরা হচ্ছে অ্যানালজেসিক দিতে হবে। এইসব পেশেন্টদের কি দিতে হবে না, অ্যানালজেসিক দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে। আমরা নর্মালি অ্যানালজেসিক কি দিই, আমরা নর্মালি দিই ফেন্টানিল দিই, ফেন্টানিল। আমরা টার্গেট করতে হবে যে বিপি আমাদের টার্গেট করতে হবে বিপি হচ্ছে সিস্টোলিক বিপি, আমাদের টার্গেট করতে হবে সিস্টোলিক বিপি হচ্ছে কি হচ্ছে না, সিস্টোলিক বিপি হচ্ছে 100 থেকে 110-এর মধ্যে থাকবে। যদি এর নিচে নেমে যায়, হুম, যদি এর নিচে নেমে যায়, যদি এই 100 নিচে নেমে যায়, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে ফ্লুইড দেবো, ফ্লুইড দেবো পেশেন্টকে কি দেবো, পেশেন্টকে ফ্লুইড দিতে হবে, পেশেন্টকে কি দিতে হবে না, পেশেন্টকে ফ্লুইড দিতে হবে, দিয়ে কিন্তু বিপিটা আবার তুলতে হবে, ঠিক আছে। এটা একটা কি হলো, ট্রমাটিক ব্রেন ইনজুরি হলো। অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের
এটা একটা কন্ডিশন হতে পারে। এটা কত নম্বর হবে? আচ্ছা, এটা হিমোরেজিক সিবি, এটা হচ্ছে, এটা সাবাইকানাইট হলো 3, ট্রমাটিক 4। ঠিক আছে। এবার হচ্ছে কি হচ্ছে না আমাদের, ধরো ধরো একটা পেশেন্ট এসছে তোমার কাছে, সেই পেশেন্টটা দেখতে পাচ্ছ 5-এ, তো পেশেন্টটা এনসিসিটি নর্মাল, এনসিসিটি নর্মাল, ঠিক আছে, কিন্তু জিসিএস, গ্লাসগো জিসিএস, কিন্তু জিসিএসটা কি? জিসিএস হচ্ছে 6, মানে সোজা কথা জিসিএসটা পুয়ার, জিসিএসটা পুয়ার। তাহলে এখানে এর কি হয়েছে? এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেশেন্টটার ডায়াগনোসিস হচ্ছে ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি, মানে আমার যে অ্যাক্সনসটা আছে ব্রেনের মধ্যে না, প্রচুর অ্যাকশনস থাকে সেখানে, সেগুলো সব ইনজুরি হয়ে গেছে। এইসব পেশেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু বিপিটা কিন্তু একটা কমাতে পারি। কত কত পর্যন্ত নামাতে পারি পেশেন্টকে বিপি? এই যে বিপি হচ্ছে আমরা 180, ঠিক আছে, আমরা 180, এই পেশেন্টগুলোকে কি হয়, এই পেশেন্টগুলোকে অ্যাকচুয়ালি তো প্রচন্ড পেন হয়, ওই জন্য করে এই পেশেন্টগুলোকে ইনটিউবেশনে রাখা হয়, ইনটিউবেশন করে দেওয়া হয়, মানে ইনটিউবেশন করতে হয়। পেশেন্ট তো এমনিতেই তার জিসিএস কমে গেছে, তাহলে তো ইনটিউবেশন করতেই হবে, নাহলে সে কি করেছিল, তার সাথে বিপি কমাতে হবে এবং পেন কমাতে হবে, অ্যানালিসিস দিতে হবে। তাহলে এমন একটা অ্যানালিসিস দিতে হবে যেটা সিডেটিভ অ্যানালিসিস কাজ করবে। অ্যানালিসিসটা কি হবে না, সিডেটিভ অ্যানালিসিস হবে। তাহলে এটা ইনটিউবেশন করতে হবে, সাধারণ জিসিএস পুরো ইনটিউবেশন করতে হবে। তাহলে আমরা কি হচ্ছে না, প্রথমে একটা কি হলো, যে হাইপারটেনসিভ এমার্জেন্সি এবং হাইপারটেনসিভ ক্রাইসিস, সরি হাইপারটেনসিভ আর্জেন্সি। তাহলে প্রথম টার্ম হচ্ছে কি হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস হচ্ছে আমরা পেশেন্টটা যেটা এসেছিল তার, একটা 65 বছরের মহিলা, 65 বছরের মহিলা, আমরা কত বিপি নিয়ে এসেছিল প্রথমের দিকে দেখো, বিপি নিয়ে এসেছিল হচ্ছে 220 থেকে 160, 220 হচ্ছে সিস্টোলিক বিপি এবং 160 হচ্ছে ডায়াস্টোলিক বিপি। তাহলে এই পেশেন্টটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে ভাগ করতে হবে, হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিসের দুটো ক্যাটাগরি আছে, হাইপারটেনসিভ এমার্জেন্সি এবং হাইপারটেনসিভ আর্জেন্সি। হাইপারটেনসিভ এমার্জেন্সি মানে হচ্ছে পেশেন্টের কি হচ্ছে না এন্ড অর্গান ড্যামেজ থাকবে, হাইপারটেনসিভ আর্জেন্সি মানে হচ্ছে এন্ড অর্গান ড্যামেজ থাকবে না। তো আমরা যদি দেখি যে পেশেন্টের এন্ড অর্গান ড্যামেজ হয়েছে, তার মানে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, তার লাং এ কি হয়েছে, পালমোনারি ইডিমা, হার্টে কি হয়েছে দেখতে হবে, অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাকুট করোনারি সিনড্রোম, মাইক্রোটার ইনফাকশন, ঠিক আছে, এগুলো দেখতে হবে। তারপরে কি করতে হবে, তোমার হচ্ছে যেতে হবে রেটিনা, চোখ, চোখে যেতে হবে, চোখের মধ্যে রেটিনাল হিমারেজ, রেটিনাল ইডিমা বা প্যাপিল ইডিমা যেটা বলছি সেটা হতে হবে। ব্রেনে কি কি স্ট্রোক হতে পারে, এনসেফালাইটিস হতে পারে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি না, আমাদের হচ্ছে মা, প্রেগনেন্ট মা হলে এক্লাম্পসিয়া, প্রিএক্লাম্পসিয়া হতে পারে, এবং কিডনিতে কি হচ্ছে, কিডনি ইনজুরি হচ্ছে। তো এই যে সমস্ত রকম পেশেন্টের ইমার্জেন্সি আছে, এই ইমার্জেন্সি পেশেন্টগুলোকে নর্মালি আমরা প্রথম ট্রিটমেন্ট করি যে এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা। পেশেন্ট আইসিইউতে ম্যানেজ করতে গেলে এবিসি, এবিসিডি, এতে এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে ড্রাগ, এই জিনিসগুলো ঠিক আছে কিনা আমাদের দেখতে হবে। ঠিক আছে। তারপরে প্রত্যেকটা ইনভেস্টিগেশন করতে হবে এবং প্রপার ডায়াগনোসিস করে, তারপর সেরকম ভাবে যেরকম বিপি ম্যানেজ করলাম, কোন কোন ডিজিজে কি হলো সেটা আমরা দেখতে হবে। এবারে ধরো এই পেশেন্টটা আমরা চেক করে দেখলাম যে তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট নেই, কোনো পেন অ্যাবডোমেন নেই, কোনো রকম চোখে ব্লাইডিং অফিসার নেই, মাথা যন্ত্রণা নেই, আছে হালকা মাথা যন্ত্রণা, ঠিক আছে, তখন কি হচ্ছে না, খুব হালকা মাথা যন্ত্রণা হচ্ছে বা হালকা নাকে দিয়ে রক্ত বেরোচ্ছে, হালকা এপিস্ট্যাক্সিস যেটা বলছি, তখন সেই পেশেন্টটা কি হচ্ছে আমাদের হাইপারটেনসিভ আর্জেন্সি। আর্জেন্সি পেশেন্টের কিন্তু আমাদের কোনো আর্জেন্ট নেই যে বিপিটাকে কমাতে হবে, আমরা নর্মালি ওপিডি বেসিসে বিপিটা কমাই। ওপিডি বেসিসে বিপি মানে নর্মালি আমাদের 24 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বিপিটা আস্তে আস্তে কমাতে হবে। এই পেশেন্টে ওরাল মেডিসিন দিলে হবে, আর এই পেশেন্টে কিন্তু ওরাল মেডিসিন দিয়ে দিলেই হয়ে যাবে, আর এই পেশেন্টের তাড়াহুড়ো করে বিপি কমানোর কোনো দরকার নেই, আস্তে আস্তে কমাতে হবে। এই পেশেন্টে এমন কিছু হবে না যে এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে, কিন্তু বিপিটা অবশ্যই বিপি কমাতে হবে। এরা ওরাল মেডিসিন আমরা কি দিই, আমরা হচ্ছে নর্মালি কি দিই না, আমরা ক্লোনিডিন দিই। হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা হচ্ছে, আর্জেন্সিতে আমরা হচ্ছে ক্লোনিডিন দিই। ক্লোনিডিন কিরকম ভাবে দিই, এইভাবে দিয়ে দিই, ঠিক আছে, 0.1 থেকে 0.5, 0.2 মিলিগ্রাম ইনিশিয়ালি দিই, তারপর আস্তে আস্তে বাড়াতে হবে, বাড়িয়ে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে। দিয়ে আমরা পেশেন্টটাকে একটু রেস্ট ফেস্ট নিতে বলি। হ্যাঁ, নিফেডিপিনও ভালো কাজ করে, নিকারডিপিনও ভালো কাজ করে, এগুলোও আমরা দিই। কোনো দিন না পাওয়া গেলে আমরা নিফেডিপিন, নিকারডিপিন এগুলোও দিই। তাহলে আমরা একটা গ্রস আইডিয়া কি করলাম, যে একটা পেশেন্টের হঠাৎ করে বিপি বেড়ে গেল, তাহলে আমাদের মানে তড়িঘড়ি আমাদের কি করতে হবে না, পেশেন্টটাকে ডায়াগনোসিস করতে হবে ঠিক করে। আগে রুল আউট করতে হবে যে পেশেন্টটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি না ক্রাইসিস। তাহলে এমার্জেন্সি হলে আমাদের কতটা ইমার্জেন্সি ভাবো, যদি বা অ্যাওর্টিক ডিসেকশন, স্ট্রোক,
এই যে পালমোনারি এডিমা, হার্ট ফেলিওর, এগুলো এক একটা কিন্তু পুরোপুরি একটা এমার্জেন্সি, এগুলো আইসিইউ ছাড়া কোনো অপশন নেই পেশেন্টের। ঠিক আছে, কিন্তু আর্জেন্সি হলে আমরা যদি এইগুলোকে রুল আউট করতে পারি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং তোমার হচ্ছে হিস্ট্রি ফিস্ট্রি নিয়ে, তারপরে আমরা অনেকটা কিন্তু ইনভেস্টিগেশন করে তারপর সব জানতে পারবো, কিন্তু তার আগে আমরা অনেকটা বুঝতে পারবো যে পেশেন্টটা আর্জেন্সি না এমার্জেন্সি। আমরা তো ডেফিনিশন মানে ডেফিনিটিভ ডায়াগনোসিস করার জন্য ট্রিটমেন্ট করবো, কিন্তু হিস্ট্রি এবং যদি ঠিকঠাক ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যদি করি, মানে যেগুলো সাইন সিমটমস আছে বা পেশেন্টের নার্ভ টার্ভ দুর্বল হয়ে যাচ্ছে, যে নিউরোলজিক্যাল যে ডেফিসিট গুলো যদি হচ্ছে, সেগুলো যদি আমরা ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমরা পেশেন্টটাকে আর্জেন্সি আর এমার্জেন্সি কিন্তু পার্থক্য করতে পারবো। তাহলে আর্জেন্সি হলে আমরা ওরাল দেবো, দিয়ে ওপিডি বেশি ট্রিটমেন্ট, আর এমার্জেন্সি হলে আমরা আইসিইউতে করবো। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটি দেখো, এবং আমাদের একটা টেলিগ্রামের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে সবাই, একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে জয়েন করো এবং সেখানে সবাই নিজেদের প্রশ্ন করো, যে এই জায়গাটা বুঝতে পারছি না। এবং এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও যে কোথায় কোন 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 জায়গাটা কিরকম মনে হচ্ছে, এবং সবাইকে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।